আশরাফুল আলম, উনার নাম যদিও সবাই তাকে চেনে আরজে রাসেল হিসেবে। শুভ সকাল। শুভ সকাল আপনাদের দুজনকে। শুভ সকাল, কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, ভালো আছি। অ্যান্ড সবসময় যেটা বলি যে আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। আজকে সকালেও বেশ ভালো লাগছে। এই সকাল নিয়ে আপনার কাছে জানতে চাওয়া, সকালটা আজকে আমাদের অতিথি হয়ে এলেন। কখনো কখনো দেখা যায় দেশের বাইরেও একটা সুন্দর একটা সময় আপনি কাটান। সকালটার মানে সময় ভেদে, স্থান ভেদে কেমন হয়? আসলে সত্যি কথা বলতে আমার কাছে দুটো সময় খুব ইম্পর্ট্যান্ট। আমার কাছে মনে হয় যে বর্ষাকালের সকালটা যদি বৃষ্টি দিয়ে শুরু হয় বা মেঘ দিয়ে শুরু হয় তাহলে সেটা চমৎকার একটা সকাল হয়। আর শীতের দিন হলে সেটা হতে হবে কুয়াশার। বাকি সব কিছু তো আসলে ঋতু আমরা টের পাই না, কিন্তু একদম। এ দুটো ঋতু আমার কাছে মনে হয় বেশ প্রমিনেন্ট বাংলাদেশে। একদমই তাই। একটু আপনার ক্যারিয়ার নিয়ে, কর্ম নিয়ে একটু কথা বলতে চাই। যদিও শুরু করেছিলেন বিজ্ঞাপনে, এরপর রেডিও, এরপরে ডিজিটাল ইন্ডাস্ট্রি, সব কিছুতেই আপনার পদচারণা ছিল। একটু জার্নিটা জানতে চাই। কোনো কি পরিকল্পনা ছিল নাকি হয়ে গেছে বা কাজ করতে করতে হয়েছে? আসলে মানে পরিকল্পনা, মানে আমি যদি বলি যে অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রির কথা, সেটা আমার খুবই পরিকল্পিতই ছিল যে আমি আসলে অ্যাডভার্টাইজিং করতে চেয়েছি, ফিল্ম মেকিং করতে চেয়েছি, সেরকম একটা জায়গাতেই থাকতে চেয়েছি সব সময়। বাকি যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আসলে রেডিওতে আসার কোনো পরিকল্পনা কখনো আমার ছিল না। আসলে আমি ভয়েস আর্টিস্ট ছিলাম, ভয়েস ওভার দিতে গিয়েই আসলে পরিচয়, এবং ভয়েস আর্টিস্ট মানে ভয়েস দিতে গিয়েই যখন আমি শুনলাম যে হ্যাঁ আমার সাথে কাজ করতে চান কোনো একটা রেডিও, তখন আমি সেখানে জয়েন করি। সো ওইটা কোনো পরিকল্পনার অংশ ছিল না আর কি। ভাইয়া, সেক্ষেত্রে আপনার নিজের ক্যারিয়ার নিয়ে যদি আরো কিছু বিষয় বলি, আপনার শুরুটা হয়েছিল সম্ভবত বিজ্ঞাপনে, তারপর সেখান থেকে রেডিও, এরপর ডিজিটাল প্ল্যাটফর্ম, নানামুখী কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করেছেন। কিন্তু এখনকার এই সময়ে এসে তরুণদের জন্য একটাই কর্ম বা একটাই ক্যারিয়ার, এমন ধারণা কতটা বাস্তবসম্মত? এটা ডিপেন্ড করে আসলে, মানে কেউ যদি মনে করে যে আমি আমার ক্যারিয়ারের পুরোটা সময়, মানে আসলে সত্যি কথা বলতে কি আমার কাছে মনে হয় প্রতিটা মানুষ যা করতে চেয়েছিল অনেক সময় সেটা পুরোপুরিভাবে করতে পারে না। তখন সে যেটা করে, জীবিকার তাগিদে যে কাজটা করে তার পাশাপাশি তার ভালো লাগার আর একটা কাজ খুঁজে নেয়। তো আমার কাছে মনে হয় যে যদি সেই ক্ষেত্রে যদি মনে হয় যে না আমি আমার পছন্দের কাজ পেয়েছি, যেমন আমি এখন আসলে আমার যে শো বা আমার যে কাজ, এটা ছাড়া আর কিছুই করি না, কারণ আমার মনে হচ্ছিল যে আমি সারা জীবন ধরে যা করতে চেয়েছি এখন আমি সেটাই করছি। তার আগে পর্যন্ত কিন্তু আমাকে ভাবতে হয়েছে যে আজকে আমি মানে এটার পাশাপাশি এটা করছি, এটার পাশাপাশি এটা করছি। সো আমার মনে হয় যে একটা মানুষকে অনেকগুলো কাজ করতে হবে এটার কোনো মানে নাই, কিন্তু আমি যদি বুঝি যে এটাই আমার কাজ তাহলে আমি ওটা করেই বাকি সব কিছু বাদ দিতে পারি। আর যদি মনে হয় যে না আমার আসলে আরও একটু খোঁজার বাকি আছে, বা আমি আসলে আমার যে শখ ছিল, আমার যে ইচ্ছা ছিল, আমার যে প্যাশন ছিল সেটাকে আমি পার্সু করতে চাই, তাহলে পাশাপাশি সেটা শুরু করে একটা সময় যখন মনে হবে যে না আমি এখন শুধুমাত্র এটা নিয়েই থাকতে পারি বা এটাকেই পার্সু করতে পারি, তখন সেটা মানে পার্সু করা উচিত বলে আমি সেই মনে করি। পার্সু করার ক্ষেত্রে প্যারেন্টসরা একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে থাকে, আমরা জানি। কারণ বাংলাদেশ মানেই স্টুডেন্টস ভালো হতে হবে, বা সাউথ এশিয়া এই রিজিয়নে যদি আপনি ডক্টর বা ইঞ্জিনিয়ার্স না হন তাহলে অবশ্যই পরিবারের পক্ষ থেকে একটা বাড়তি চাপ থাকে। সেই জায়গায় ক্রিয়েটিভ ফিল্ডে যদি ক্যারিয়ার করতে হয়, ফ্যামিলিকেই বা কিভাবে বোঝানো যেতে পারে, যেটা আপনি সংশ্লিষ্ট রয়েছেন? আসলে ফ্যামিলিকে বোঝানো যেতে পারে এভাবে, আমার কাছে মনে হয় যে একটা মানুষ, মানে আজকে আপনি এই সেটে বসে আছেন, আপনি এটা হতে চেয়েছেন, আপনার পরিবার আপনাকে কোনোভাবেই এরকম একটা ক্ষেত্র তৈরি করে দিতে পারেনি, কিন্তু আপনি আজকে এখানে বসে আছেন কারণ আপনি এটা করতে চেয়েছেন বলেই। যে আসলে সারা জীবন মনে করে যে সে হচ্ছে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে, তার পরিবার যদি মনে করে যে আমার ছেলে কৃষিকাজ করবে, ফার্মিং করবে, সে আসলে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েই যাবে। আর কেউ যদি মনে করে যে আমার ছেলে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে বা মেয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে, কিন্তু আসলে দেখা যায় যে সে আসলে সিঙ্গার হতে চেয়েছিল, সে সিঙ্গার হয়েই যাবে। কোনো কিছু না করলেও হবে, এমনিতেই হবে। মানে মানুষ বোঝে আসলে প্রত্যেকটা মানুষ একটা পারপাস নিয়ে এই পৃথিবীতে আসে, এবং সেই পারপাসটা ফুলফিল করেই সে কোনো না কোনোভাবে একটা না একটা সময়ে। তো আমার কাছে মনে হয় যে সেটা বেশি ইম্পর্ট্যান্ট, এবং পরিবার যদি তার সেই ইচ্ছা বা তার যেখানে মানে যেটার দিকে সবচেয়ে বেশি আগ্রহ সেটাকে সাপোর্ট করে, তাহলে এই সময়টা না আরও তাড়াতাড়ি সে মানে সফলতার দিকে তাড়াতাড়ি এগিয়ে যেতে পারে বলে আমার বিশ্বাস। আপনার সাথে যে আলোচনায় আমরা শেষ করেছিলাম বিরতির আগে, সফলতার গল্প যখন উঠে এলো, সফলতার কিন্তু হচ্ছে গিয়ে সময় অনুযায়ী কিন্তু সফলতার সংজ্ঞাটা বা ধরনটা বা ওই প্রক্রিয়াটা নানানভাবে পরিবর্তন হয়। রেডিও থেকে যখন ডিজিটাল
প্ল্যাটফর্ম চলে এলো, এখনকার তরুণ সমাজে যারা রয়েছেন তরুণ ব্যক্তিত্ব, তারা যদি সফলতাকে ছুঁতে চান সেক্ষেত্রে তাদের কোন কোন দক্ষতা অর্জনে গুরুত্ব আরোপ করা উচিত? এখন তো মানুষ অনেক বেশি এম্পাওয়ার্ড আমার কাছে মনে হয়, যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা অনেক বেশি এম্পাওয়ার্ড। এবং আপনি দেখবেন যে পৃথিবীতে ম্যাক্সিমাম যে সমস্ত মানে যে কন্টেন্টগুলো মানে যদি বলি যে মানে ভাইরাল কন্টেন্ট বা মানুষজনের মধ্যে অনেক পপুলারিটি পেয়েছে, সেই জায়গায় কিন্তু আসলে মানে ওটা কতটা ভালো ক্যামেরায় শ্যুট করা, কতটা মানে দেখবেন যে একটা সময় এরকম হতো যে আমাদের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সবচাইতে বেশি ভাইরাল হতো, যেখানে একটা খুন হয়েছে, এখানে এটা হয়েছে। সো আমার কাছে মনে হয় যে কারোর কাছে যদি আইডিয়া থাকে তাহলে এই যে টুলটা অত বেশি ইম্পর্ট্যান্ট না, ডিভাইস অত বেশি ইম্পর্ট্যান্ট না। সুতরাং সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে আইডিয়া, মানে আমি কি বলতে পারি বা আমি আসলে কোনটা আমার খুব ন্যাচারালি আসে। একটা মানুষ যদি তাকে তার মতো করে উপস্থাপন করতে পারে এবং সেটা যদি যথেষ্ট ইন্টারেস্টিং হয় তাহলে কিন্তু সেটা কন্টেন্ট হয়ে যায়। একদম। এবং সেক্ষেত্রে আরেকটা বিষয় একটু উল্লেখ করতে চাচ্ছি যে আমরা যখন ভাইরাল কথাটা দ্বারা চালিত হই তখন কিন্তু সবসময় হচ্ছে আমরা কোয়ালিটিফুল কন্টেন্ট পাই না। কখনো কখনো এমন কন্টেন্ট চলে আসে সেখানে যেটা হয়তো অন্য তরুণদেরকে বিভ্রান্ত করবে বা ভুল পথে চালিত করবে বা শিশুদের মধ্যেও একটা বিরূপ প্রতিক্রিয়া ফেলবে, যেহেতু এখন মানে মোটামুটি সব বয়সী মানুষের হাতেই মোবাইল ফোন পৌঁছে গেছে, ইন্টারনেট পৌঁছে গেছে। সেক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে একজন ক্রিয়েটর হিসেবে কতটুকু সৎ থাকা উচিত নিজের চিন্তা আই উড সে যে মানে ভাইরাল কন্টেন্ট মানে ইট ইজ নট আ নেগেটিভ টার্ম। আমার কাছে মনে হয় যে টার্গেট অডিয়েন্সটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। মানে আমি যে কন্টেন্টটা তৈরি করছি এটা আসলে কাদের জন্য তৈরি করছি। হতে পারে এই কন্টেন্টটা আমি টার্গেট অডিয়েন্স না, কিন্তু আমি দেখে ফেলেছি, আমার কাছে ভালো লাগবে না। হ্যাঁ, আর আমার কাছে মনে হয়েছে যে না, এটার আমি টার্গেট মানে আমি কিন্তু আমার টাইপের কন্টেন্টগুলো আমার টেস্টের সাথে যেটা যায় সেটাকে আমি মনে করি যে এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড কন্টেন্ট। আর যেটা আমার টেস্টের সাথে আমার মানে আমার রুচির সাথে যায় না, যদি বাংলায় বলে সুবিধা হয় আমার বলতে, তাহলে মনে হবে যে না, এটা ঠিক আসলে ঠিক ওই লেভেলটা ছুঁতে পারলো না। সো আমার কাছে মনে হয় যে কন্টেন্ট তো যে যার মতন, সবাই স্বাধীন, সুতরাং সবাই সবার মতো করে কন্টেন্ট বানাবে। আমি বেছে নেব যে আমি কি দেখবো, আমি কি দেখবো না, আমি কি শুনবো, আমি কি শুনবো না। এটা আসলে আমার দায়িত্ব। আমি আমার মতন যদি কন্টেন্টগুলো শুধুমাত্র আমার পছন্দের বা আমার টাইপের কন্টেন্টগুলো দেখি বা যেগুলো আমি পছন্দ করি বা দেখতে চাই, তাহলে তো হয়ে গেল। আমার কাছে মনে হয় যে পরবর্তীতে ঠিক সেই জায়গায় গ্লোবাল পার্সপেক্টিভ কিন্তু আপনি যেটা বলছিলেন সেটাই, যে সবার জন্য ওপেন থাকবে প্ল্যাটফর্ম, যে যেটা তৈরি করুক, যার যেটা ভালো লাগবে সে সেটা কনজিউম করবে। মানে ওটা কিন্তু আমাদের দেশে একটু জাজমেন্টাল হয়ে যায় যে এইটা কন্টেন্ট হতে পারে। আসলে তো কন্টেন্ট সবগুলোই, আপনি কোনটা নিবেন বা কোনটা আপনি শেয়ার বাটনে ক্লিক করে ভাইরাল করবেন, ইটস আপ টু ইউ। একদমই তাই, একদমই তাই। আমার কাছে মনে হয় যে এখানে অডিয়েন্সেরও একটা দায়িত্ব আছে, কারণ আমি তো আসলে যে কন্টেন্ট বানাচ্ছে সে যেমনই বানাক না কেন ওইটাকে আমি আসলে কোনোভাবেই আটকাতে পারবো না। সুতরাং আমার আটকাতে হবে নিজেকে, আমি এভাবেই বুঝি আর কি। আর সৎ থাকার ব্যাপারটা যে বললেন, আমার কাছে মনে হয় যে আসলেই মানে কন্টেন্টে যদি কেউ কন্টেন্ট বানাতে গিয়ে কেউ যদি প্রিটেন্ড করে কোনো কিছু, মানে আমি যা না, যেমন আমি ভয় পেয়েছি বলেই আমি একটা ভয়ের মানে কাজ শুরু করেছি, যে একটা ভয়ের প্রোগ্রাম বা ভয়ের একটা অনুষ্ঠান আমি শুরু করেছি। কারণ আমি যা না, মানে মনে করেন যে আমি হঠাৎ করে আমার কোনো আইডিয়াই নাই, আমি আসলে মানে কি বলবো ক্লাসিক্যাল মিউজিক নিয়ে কথা বলা শুরু করলাম, কন্টেন্ট নিয়ে শুরু করলাম, বা আমি আসলে মানে কি বলবো যে কিভাবে সহজে অমুক দেশে যাওয়া যায়, তমুক দেশে যাওয়া যায়, এই নিয়ে কথা বলা শুরু করলাম। বা আমি বাসায় খাওয়া দাওয়া করি না, কিন্তু আমি ফুড ব্লগিং শুরু করে দিলাম। ওটা আসলে আমার কাছে মনে হয় যে ওয়ার্কআউট করবে না। সো সততার জায়গাটা ওইটাই, যে আমার কাছে মনে হয় যে আমি প্রিটেন্ড করবো না, এবং অবশ্যই সোসাইটির ক্ষতি হয় এইরকম কোনো কন্টেন্ট আমার জায়গা থেকে আমার মনে হয় যে কারোরই উচিত না, সেটা যে টার্গেট অডিয়েন্সের জন্যই বানাই, কিন্তু এটা কারো ক্ষতি করতে পারে সেই রকম কন্টেন্ট আমার মনে হয় না করাটা সবচাইতে মানে ওইটাই সৎ থাকা কন্টেন্ট। ঠিক সে জায়গায় কন্টেন্ট ক্রিয়েটর যারা হতে চায়, অনেকে পডকাস্ট করতে চায়, অনেকে এখন ইউটিউবার তো এখন কিছুটা পুরনোই বলা যায় হয়ে গেছে, এই ধরনের প্রফেশনে যারা আসতে চায় তাদের জন্য শুরু থেকে কি করা উচিত বলে মনে করেন? কারণ অনেকেই কিন্তু করতে চায়, অনেক কিছু দেখছে, অনেক আর্টিকেল পড়ছে, কিন্তু অ্যাকচুয়ালি দে ডোন্ট নো হাউ টু স্টার্ট। কোথায় থেকে শুরু করবে আপনার পরামর্শ? আমার কাছে মনে হয় যে প্রথমেই এখানে যে সমস্ত প্রচলিত ট্রেনিং আছে এগুলো করা উচিত না। মানে ফার্স্ট অফ অল আমার কাছে এটা মনে হয়। কারণ মনে হয় যে প্রত্যেকটা মানুষকেই যখন একটা মানুষ যখন ট্রেনিং করে, হ্যাঁ মানে সে হচ্ছে মানে মনে করে যে সে যদি উচ্চারণের ট্রেনিং নিতে চায়, দ্যাট ইজ ফাইন, দ্যাট ইজ মানে মানে
ওকে, বাট হয় কি যে ট্রেনিং অনেক সময় আমাদেরকে না হয় কি যে একটা মানুষ ধরেন যে আমি যদি আজকে আপনাকে ট্রেন করি, আমি কিন্তু ম্যাক্সিমাম সময় না কেন যেন এরকম একটা ব্যাপার হয়েই যায় যে আমি না আপনাকে আমার মতন করার চেষ্টা করি, মানে মানে উইচ ইজ নট একই গুড ফর ইউ। ছাঁচে। হ্যাঁ হ্যাঁ, মানে উইচ ইজ নট গুড ফর ইউ, মানে আপনার তো নিজস্ব একটা ব্যাপার আছে, স্বকীয়তা থাকতেই। স্বকীয়তা আছে। সো আপনার ওইটা নিয়েই ক্যামেরার সামনে দাঁড়ানো উচিত। যেই কারণেই কিন্তু আজকে অনেকেই যারা কোনো ট্রেনিং ছাড়াই ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন এবং ভালো করছেন, কিন্তু মানে তিনি হচ্ছে তার মানে মতো করে দাঁড়াতে পারছেন। আজকে অনেক সিঙ্গারদের আমরা চিনি, সে তার মতো করে গান গাইছেন, মানে একটা একটা Different style. একটা ছেলে যাকে আমরা কোনোদিন চিনতাম না, সে ক্যামেরার সামনে এসে হঠাৎ করে গান গাইতে শুরু করছে, আমরা বলছি বাহ কি চমৎকার গান গায়। সো আমার কাছে মনে হয় যে ওইটাই যে একটা মানে যদি মনে হয় যে এই কন্টেন্টটার জন্য আমাকে উচ্চারণ শিখতে হবে, আমি সেটা করতে পারি, কিন্তু কীভাবে কন্টেন্ট তৈরি করতে হয়, কীভাবে ক্যামেরার সামনে, দরকার নেই। আমার মনে হয় যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে যে আমি কি করতে চাই সেটা জানা এবং সেইটা ডেলিভার করা, এবং সেটা যদি সেটা সেটা মানে একটা মানে কি বলবো যে একটা প্রোডাক্টও যখন মার্কেটে লঞ্চ করে তখন দেখে যেটা ডিম্যান্ড আছে কিনা। সো ফার্স্ট অফ অল আমার বুঝতে হবে যে কোনো ডিম্যান্ড আছে কিনা, আমার যে টার্গেট অডিয়েন্সকে আমি সার্ভ করতে চাই তার মধ্যে একটা ডিম্যান্ড আছে কিনা। যদি ডিম্যান্ড থাকে তাহলে লেটস ডু ইট। একটু জানতে চাই পার্সোনাল ব্র্যান্ডিংয়ের যে বিষয়টা, সেটি মিডিয়া পার্সোনালিটি হোক, কন্টেন্ট ক্রিয়েটর হোক, এটা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু ব্র্যান্ডটা পজিটিভ ব্র্যান্ডিং হিসেবে করা, একটা পজিটিভ ব্র্যান্ড হিসেবে নিজেকে গড়ে তুলতে কোন ধরনের গুণাবলী, বা আমি বলবো গুণাবলীর জায়গা থেকে আমি মোস্ট ইম্পর্টেন্ট আমার পার্সোনালি মনে হয় যে কোন ধরনের পার্সপেক্টিভ হোল্ড করা প্রয়োজন, আপনার কি মনে হয়? আমার কাছে মনে হয় যে একটা মানুষের সবচেয়ে মানে গুণটা কি, একটা মানুষ, প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা বেটার ভার্সন আছে। মানুষ কিন্তু আসলে মানে নিজেকে মানে কি বলবো যে প্রকাশ করে সব সময় যদি সে সৎ থাকে তাহলে তো তার চলতে অনেক সময় মানে মানে আমার কাছে মনে হয় যে অসুবিধাই হয়ে যায়। সো আমার কাছে মনে হয় যে কন্টেন্ট, যে আপনি ক্যামেরার সামনে যখন দাঁড়াবেন বা আপনি কন্টেন্ট নিয়ে যখন কাজ করবেন তখন আপনার মানে প্রত্যেকটা মানুষই তো আসলে এই পৃথিবীতে আসে একেবারেই যেটা যেভাবে আমরা বলি যে মানুষ যেটা মানে সৎ মানুষ হিসেবেই পৃথিবীতে আসে, তাই না? তারপরে সব কিছু সে অ্যাডাপ্ট করে। তো কন্টেন্টের জায়গায় ওই জায়গাটাতে খুব বেশি সৎ থাকতে হয় আমার মনে হয়। আর ব্র্যান্ডিংয়ের যে ব্যাপারটা বলেছেন সেটা হচ্ছে যে আমি যেমন মানে আমি ওই যে বললাম যে আমি যেমন তেমনভাবে যদি আমি নিজেকে উপস্থাপন করতে মানে প্রিটেন্ড না করে, মানে যেটা আমার আসে না বা যেটা মনে করেন যে আমি খুব একটা এক্সাম্পল দিই, ধরেন যে আমি ফ্রেন্ডদের মধ্যে সবাই মানে একজন ফ্রেন্ড কথা বলে দেখবেন যে আমরা সবাই শুনি, কথা শুনতে ভালো লাগে এবং সবাই হো হো করে হাসি। ভাই ওর ওটা আসছে, আমার এটা আসে না, আমার প্রিটেন্ড করার দরকার নাই যে আমি একটা হাসির গল্প বলি তো দেখি সবাই হাসে কিনা। হ্যাঁ, এবং মানে বললাম, বলে সবার দিকে তাকালাম, কি ব্যাপার হাসছে না কেন সবাই। মানে আমার কাছে মনে হয় যে ওই ব্যাপারটা কখনোই করা উচিত না। আমি যেমন, আমি যদি গুরুগম্ভীর হই, আমার গুরুগম্ভীর আর মানে সেরকম ফোরাম আছে, সেরকম সার্কেল আছে, সেখানে যে আমি কথা বলি। মানে এখানে হয় কি যে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আপনি পৃথিবীর সবচাইতে বড় ফিল্ম অ্যাক্টর হবেন এবং পৃথিবীর সবাই আপনাকে চিনবে, অটোগ্রাফের জন্য দৌড়াবে, আপনি হয়তো একসময় দেখবেন সবাই আপনার পেছনে অটোগ্রাফের জন্য দৌড়াচ্ছে, কিন্তু হয়তো আপনি ফিল্ম মেকার হন নাই, ফিল্ম ক্রিটিক হয়েছেন বা ডিরেক্টর হয়েছেন। কারণ আপনার জানতে হবে আপনি আসলে অ্যাকচুয়ালি কি চান। আপনি আসলে চাইছিলেন পপুলারিটি, সবাই আপনার পেছনে দৌড়াক, আপনি এটা চেয়েছিলেন। কিন্তু আপনি আসলে ফিল্ম মেকার মানে আপনি তারপরে ভেবেছেন যে আমি যদি হিরো হতে পারি তাহলে সবাই পেছনে দৌড়াবে, বাট আপনি আসলে নিজে হয়তো ভাবেনি নাই যে আমার ভেতরে আসলে কোনটা সবচাইতে বেশি মানে সহজে আসে, সবচেয়ে ভালো আসে। তো আমার মনে হয় যে ওইটাই, যে যদি আমি জানতে পারি প্রথম থেকে, নিজেকে যদি খুঁজতে পারি, তাহলে এই জিনিসটা অনেক সহজ হয়ে যায়। একদম। এবং আপনাকে এবার একটু অন্যরকম একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। কল্পনা প্রসূত কিংবা হচ্ছে বাস্তবমুখীও হতে পারে, হয়তো বা আপনি এমন বাস্তবতার মুখোমুখি বা এমন প্রশ্নের মুখোমুখি হয়েছেন ইতিমধ্যেই। সেই কল্পনা প্রসূত জায়গা থেকেই বলছি, যদি কোনো তরুণ এই মুহূর্তে এসে আপনাকে বলে বা আপনার কাছে জানতে চায় এবং তার ইচ্ছাটা প্রকাশ করে যে সে তথাকথিত কোনো চাকরির সাথে নিজেকে যুক্ত রাখতে চায় না বা তার পিছনে ছুটতেও চায় না, সে চায় নিজের সৃজনশীলতা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে, তার জন্য আরজে রাসেলের পক্ষ থেকে কি কি পরামর্শ থাকবে? আমার কাছে পরামর্শ থাকবে এটাই যে নেভার লুজ ইউর ড্রিম। এবং আমার কাছে মনে হয় যে যদি কেউ জানে যে আমি আসলে
এটাই পারি, এটাই করতে পারি। মানে একটা মানুষ আমি শুনেছিলাম যে একটা মানুষ বলেছিল যে আমার সারা জীবনের যোগ্যতা হচ্ছে আমি মানে ওই যে আপসাইড ডাউন, যেটা মাথাটা নিচু করে দিয়ে পাটা উপরের দিকে দিয়ে এভাবে দাঁড়িয়ে থাকতে পারি, ওটাই যদি যোগ্যতা হয়, আপনি দেখবেন যে মানে অনেকে মানে কি বলবো, যে প্রত্যেকটা মানুষই না স্পেশাল। আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো একটা কিছু পৃথিবীকে দেয়ার আছে, করার আছে, কিন্তু আমরা আসলে ভুল দিকে দৌড়াই। আমি বলবো যে ভুল দিকে না দৌড়াতে, ওই যে বললাম একটুকে ভাইয়াকে যেটা বলছিলাম, যে আমার যদি মনে হয় যে আমি আসলে মানে এই কাজটা করতে চাই, কেন করতে চাই সেটা জানা দরকার। যে পপুলারিটির জন্য, তাহলে আমার বোঝা উচিত যে পপুলারিটির জন্য আমি করতে চাই, তাহলে আমার মধ্যে কি আছে যেটা আমাকে পপুলার করে তুলবে বা যেটা আমাকে অনেক বড় করে তুলবে। আর যদি মনে হয় যে সাকসেসের জন্য, তাহলে আমার বোঝা উচিত যে আমি অঙ্ক পারি না, তাহলে আমার আসলে এই দিকে যাওয়া উচিত। চাকরির ক্ষেত্রে বা কন্টেন্টের ক্ষেত্রে যেটা বলছেন, এটা খুব ভালোভাবে জানা উচিত যে আমি কি আসলে একটা যথেষ্ট পরিমাণের আমার ফ্যামিলি রান করার জন্য আমি টাকা আর্ন করতে চাই, নাকি আমি চাই যে সবাই আমাকে মানে কি বলবো, যে আমি দুটাই চাই একসঙ্গে, যে আমি টাকাও মানে বেঁচেও থাকবো আবার পপুলারও হব। সেই ক্ষেত্রে জিনিসটা একটু কমপ্লিকেটেড, বাট আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা কাজই যদি প্রফেশন হিসেবে নেন, তাহলে তো মানে আপনার যে মানে জীবনযাত্রার যে খরচ, সেটা কিন্তু এমনি আসবে। কিন্তু আমার জানতে হবে যে আমি আসলে ইঞ্জিনিয়ার হিসেবে ভালো করতাম, ডাক্তার হিসেবে ভালো করতাম, নাকি আমি নাটক করব মঞ্চে সেইভাবে ভালো করতাম। এটা যদি আমি জানতে পারি, বুঝতে পারি, তাহলে একেবারেই থামা উচিত না। আপনি প্রথম দিকে একটা স্ট্রাগল পিরিয়ডের মধ্যে যাবেন। বড় বড় ফিল্ম মেকারদের আমরা দেখেছি, কবি এবং আর্টিস্ট, পেইন্টার্স, যার কথাই বলেন না কেন, সবাইকে আমরা দেখেছি একটা লাইফের একটা পার্ট খুব অদ্ভুত যায়, তারপরে সে কিন্তু আসলে সফলতাকে ছুঁতেই পারে। কিন্তু তারা, আমি বিশ্বাস করি যারা সফল হয়, তারা সবাই জানতো আমি আসলে কি করতে চাই। দ্যাট ইজ মোর ইম্পর্ট্যান্ট। আগে নিজের সাথে কথা বলা, নিজেকে বোঝা, এবং তারপরে সেই কাজটাকে পার্সু করা। ঠিক সেই জায়গায় একদম আমরা প্রায় শেষ পর্যায়ে রয়েছি প্রোগ্রামের। একটু জানতে চাই, বর্তমানে এথিক্যাল ভ্যালুজ, আপনি একটি কন্টেন্ট ক্রিয়েটরই হন, মিডিয়া পার্সোনালিটি হন, অথবা নিজ নিজ জায়গায় ফেমাস হন, যেটা আমরা বলছিলাম, সে জায়গায় এথিক্যাল ভ্যালুসটা কতটা স্ট্রং থাকা দরকার, স্পেশালি তখন যখন সোসাইটিতে আপনার কোনো একটা কথার খুব বেশি প্রয়োজন, বা আপনার কোনো একটা কথা কাউকে অনুপ্রাণিত করতে পারে। আমরা জুলাই গণঅভ্যুত্থানের সময়ও দেখেছি এই বিষয়গুলো। কিছুদিন আগেই সম্প্রতি ইন্ডিয়ায় যে মুভমেন্টটা হচ্ছে ছাত্রদের হয়ে গেল, তখনও দেখেছি সবাই এক্সপেক্ট করে যে আসলে উনি কি বলছেন বা কি বলা উচিত। সে জায়গায় কিভাবে এথিক্যাল ভ্যালুসটা ক্রিয়েট করা প্রয়োজন বলে আপনি মনে করেন? দেখেন, আমার কাছে মনে হয় যে এথিক্যাল ভ্যালুস ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে বেসিক। মানে এখান থেকেই শুরু করতে হবে। ইটস আ মাস্ট। মানে এখান থেকে শুরুটাই হবে, এখান থেকে। মানে এইটা যদি না এখান থেকে শুরু হয়, তাহলে তার কোনো কিছুর কোনো মানে নাই আসলে। সো আমার মনে হয় যে সৎ, আমরা যেখান থেকে শুরু করেছিলাম, যে সৎ থাকাটা, এটা হচ্ছে একটা বেসিক গুণাবলীর অংশ, যে আমি সৎ হিসেবেই আমার নিজেকে উপস্থাপন করব। না হলে আসলে আমি আজকে নিজেকে যেভাবেই উপস্থাপন করি, আমার আসলে খুব বেশি দূর যাওয়া হবে না। আমার কাছে মনে হয় যে কোনো একটা না কোনো একটা জায়গায় আমি আটকে যাবই। এটা মানুষ বুঝে ফেলবে, কারণ আমরা সবসময় মনে করি অডিয়েন্স মনে হয় বুঝছে না, কিন্তু অডিয়েন্স আমাকে দেখে আমার চাইতেও বেশি আমাকে চিনছে, আমাকে জানছে। এবং অডিয়েন্স, আমি বিশ্বাস করি, যদি একবার বুঝে ফেলে যে আপনার আসলে ওই যে আপনি যেটা বলেন যে এথিক্যাল ভ্যালুস, এটা আমার নাই, অডিয়েন্স কিন্তু কোনো সময় মাফ করে না, ক্ষমা করে তখন না। অ্যাকসেপ্টও আর করে না। এবং কারণ কি জানেন আপনি, এই যে আমরা যে শোটাও করছি, আমরা সবচাইতে ইম্পর্টেন্ট জিনিসটা নিচ্ছি আমাদের অডিয়েন্সের কাছে, সেটা হচ্ছে সময়। সময়ের চাইতে মূল্যবান আর কোনো কিছু নাই। সুতরাং আমি ওকে বোকা বানালাম এই সময়টা নিয়ে, বা ওনাদের বোকা বানালাম এই সময়টা নিয়ে, এইটার কোনো মাফ নাই। আমার কাছে তাই মনে হয়। সেই জায়গায় মাফ পাওয়া যাবে একদমই না, একদমই না। আমার কাছে রাব্বি মনে হচ্ছে সত্যি সময় অনেক মূল্যবান, এবং এই সময় এসে মনে হচ্ছে যে আমরা যদি আরো একটু সময় পেতাম, আমরা হয়তো একদম তাই। আমার একেবারেই মনে হয়েছে যে খুব দ্রুতই সময়টা শেষ হয়ে গেল। আড্ডাটাকে আরো অনেক বেশি দীর্ঘায়িত করা যেত। এবং শেষ, আপনি আপনার ভালোবাসার মানুষদের, আপনি আপনার এই ক্যারিয়ারের যে দীর্ঘ একটা সময়, এই সময় আপনি অনেক ভক্ত পেয়েছেন, যারা হয়তো আপনাকে একটা স্মৃতিচারণ যদি শুনতে চাই, যে এমন কোনো স্মৃতি আছে যে কোনো ভক্তের পাগলামি যেটা আপনাকে এখনো হাসায় বা ভালো লাগায়, একটু জানান। আমার কাছে মনে হয় যে মানে আমি আসলে ঠিক, আমরা যেরকম আমাদের আসলে রাস্তায় আমরা যখন বের হই বা আমরা যখন ঘোরাঘুরি করি, তখন কেউ কিন্তু আমাদের চেনে না আসলে। তো আমার কাছে মনে হয় যে যখন হঠাৎ করে, মানে আমি একজনকে বলতে পারবো না, যখন হঠাৎ করেই দেখি যে রাস্তায় কেউ আমার ভয়েস শুনে, মানে কোনো একজন অফিসার বলছেন যে কোথায় যাবেন, আচ্ছা অমুক দেশে, আচ্ছা আরেকবার বলেন,
আচ্ছা আরেকবার বলেন। আচ্ছা আচ্ছা যান, মানে রেডিওতে কখনো মানে ফুল বা চিনতে কোনো পেরেছে, gift হ্যাঁ পাঠিয়ে দেওয়া এরকম হ্যাঁ, মানে মানে ঘটনা মানে ঘটে? মানে ভয়েস দেখে যখন বলে কেউ আরেকবার বলেন তখন বুঝতে পারি যে চিনতে পেরেছে, কারণ আমাদের চেহারায় তো আসলে ঠিক ওইভাবে কখনোই কেউ চিনতো না, এখনো চেনে না। আর সেই জন্য আর আমার যেটা ভক্তদের প্রতি আমি যেটা বললাম সেটা হচ্ছে আমার আসলে সবচাইতে বড় যে ধন্যবাদ জানানোর বিষয় সেটা হচ্ছে যে সবাই বলে যে আমাদের ক্যারিয়ারের শুরুতে আমরা অনেক বেশি স্ট্রাগল করেছি, আমাকে কোনো সময় স্ট্রাগল করতে হয় নাই, কারণ আমি যথেষ্ট সাপোর্ট পেয়েছি আমার ভক্তদের কাছ থেকে। স্পেশালি আমি মেনশন করতে চাই আমার ফ্যামিলির কথা। আমি যখন মানে এই কাজটা করি, এই দেখেন সবাই মানে আমার সঙ্গে আমার পুরো ফ্যামিলি সবসময় যেভাবে আছেন, এইটা আমার অনেক বড় একটা সাহসের জায়গা। পরিবারের সেই পরিবারের শক্তি সেই আপনাকে আরো শক্তিটা। অনেক বেশি অনুপ্রাণিত একদমই করেছে। তাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আমরা আপনাকে। একেবারেই শেষ পর্যায়ে রয়েছি, খুব আজ চমৎকার এখানেই শেষ সময় করতে কাটছে। হচ্ছে।